এদিকে আর 3 দিনের মধ্যে পদত্যাগ করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ডক্টর ইউনূস। তবে ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দিবেন না বলে ঘোষণা ইউনূসের। ক্ষমতা নেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরকে ব্লকেড ঘোষণা করা হচ্ছে। পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে। ইশরাকের সমর্থকরা ইশরাকের পক্ষে ফাইনালি কারা মাঠে নামছেন? এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন তারাও কিন্তু তার পক্ষে আজকে কি বলা হয় যে একাত্মতা ঘোষণা করেছেন। ইউনূসকে 3 সেনাপ্রধান 2 দিনের একটা আলটিমেটাম দিয়ে এসেছে, 2 থেকে 3 দিনের একটা আলটিমেটাম দিয়েছে। তার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সমস্ত যে অস্থিতিশীল পরিস্থিতি সেটাকে শান্ত করার বিষয়ে তাকে আলটিমেটাম দিয়েছে। অন্যথায় 3 বাহিনীর প্রধান বা সেনাপ্রধানরা অন্য কোনো ব্যবস্থা নেবেন। সেনাপ্রধানকে আসলে একটা শক্ত অবস্থান নিতেই হবে, কারণ তার হাতে সময় কমে আসছে। জুলাই ঘোষণাপত্র আসছে, সংবিধান বাতিল হচ্ছে। রাজপথে সংবিধান বাতিল করে ফেললে যমুনাতে আবার আরেকটা আন্দোলন দানা বেঁধেছে। এদিকে গতকালকে প্রধান উপদেষ্টা সেনা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। কি হচ্ছে, কি হবে আজকের পরে, পরিস্থিতি কোন দিকে যাবে? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন উনি বিভিন্ন কারণে সেফ এক্সিট নেওয়ার একটি পরিকল্পনা করছেন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে লক্ষ্য করবেন। দর্শক, আর মাত্র 3 দিনের সময় আছে ডক্টর ইউনূসের হাতে। বিভিন্ন রাজনৈতিক দলের যে চাপ, রীতিমতো ডক্টর ইউনূস সাহেব কিন্তু ভেঙে পড়েছেন। পদত্যাগের সিদ্ধান্ত, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ বিষয়ে মুখ খুলেছেন যে ডক্টর ইউনূসের পদত্যাগ করা উচিত। দর্শক, চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছে, তারপরে বিস্তারিত দেখব। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে তাকে প্রভাবিত করবার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে সবসময় গুরু দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্বটি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত কাজ করতে শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাদের সমস্ত স্বপ্নগুলোকে, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করবার জন্য আজকে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত সজাগ এবং সচেতন ভাবে তাদেরকে কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে। আমি তাই অনুরোধ করব আমাদের সকল নেতা কর্মীদেরকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা আছেন, যেখানে আছেন, যে অত্যন্ত সচেতনভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি এবং একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেইভাবেই বাংলাদেশের প্রতিটি কর্মীকে, জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে। এবং এই 44তম শাহাদাত বার্ষিকীতে আমরা সেই কথাগুলি বারবার করে মনে করব, স্মরণ করব এবং সেই মহান নেতা যিনি আমাদের পথ দেখিয়েছিলেন এবং সেই পথের সূচনা করেছিলেন, সেই পথকে আরো সুদৃঢ় করবার চেষ্টা করব। আসুন আপনারা আমি অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ছিল, কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, প্রায় 1700 নেতা কর্মীকে চলছে। উপদেষ্টা আসিফ বর্তমান সরকার বনাম বিএনপি বা জনগণের অধিকার, যেখানে আদালত থেকে একটা রায় হয়ে গেছে, নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে, তারপরেও কোন আইনের বলে বা কোন সমস্যা দেখিয়ে ইশরাককে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে দুজনই, উপদেষ্টা আসিফ এবং মেয়র ইশরাক, দুজনেই দুইটা বক্তব্য দিয়েছেন। কার বক্তব্যটা সঠিক? উপদেষ্টা আসিফ 10টা কোটেশন দিয়েছেন যে এই সমস্যাগুলোর কারণে মেয়র পদে ইশরাককে বসানো যাচ্ছে না।
বাট তারই 10টা যে কোটেশন তিনি জাতির সামনে প্রকাশ করেছেন, এগুলো কতটুকু ভুলে ভরা, তারই সমর্থক বা তারই সতীর্থ, তারই বড় ভাই সাইয়েদ আব্দুল্লাহ, এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে বেনজিরের, তারপর হচ্ছে ছাগলের বিভিন্ন যে কর্মকাণ্ড যিনি প্রকাশ করেছিলেন, সেই সাইয়েদ আব্দুল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উপদেষ্টা আসিফের এই সরকার যেখানে রাত্র 2টার সময়, 3টার সময়, 12টার সময় সিদ্ধান্ত নিতে পারে, সেখানে নির্বাচন কমিশন রাত 10টার সময় প্রজ্ঞাপন কেন জারি করতে পারবে না? তাহলে প্রশ্নটা হচ্ছে, মেয়র ইশরাক কি সঠিক বা বিএনপি সঠিক যে সর্বশক্তি দিয়ে মেয়র ইশরাকের এই পথকে আটকানোর চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ এবং তার যারা কলাকুশলী আছেন তারা? এখানে ইশরাক বেশ কিছু অভিযোগ আনেছেন। তার বক্তব্য হচ্ছে মেয়র ফেওর কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। এমনকি আজকে আমরা যখন এই নিউজটি করছি, আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরকে ব্লকেট ঘোষণা করা হচ্ছে, পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে ইশরাকের সমর্থকরা। আরো মজার বিষয় হচ্ছে, ইশরাকের পক্ষে ফাইনালি কারা মাঠে নামছেন? এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু তার পক্ষে আজকে কি বলা হয় যে একাত্মতা ঘোষণা করেছেন। সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে গতকালকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তারা ঘোষণা করেছেন আজকে সকাল 10টার মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে ঢাকা শহরে যে দক্ষিণ এরিয়া আছে সম্ভবত, সেখানে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে। অপরদিকে আমাদের উপদেষ্টা আসিফ বলছেন যে দেখেন ভাই, এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা না, এটা আইনের জায়গা। বিএনপি নেতা কর্মীরা বলছেন আপনারা যে আইন কপচাচ্ছেন, সেই আইন কপচানোটার পেছনে এনসিপি অথবা আপনাদের যেগুলো দরকার সেগুলোর ব্যাপারে এই দেশে রাত 3টার সময় যখন জরুরি বৈঠক হয়, রাত 12টার সময় যখন জরুরি বৈঠক হয়, তাহলে আমাদের বেলায় কিসের আইন আপনারা শিখাচ্ছেন? প্রশ্নটা হচ্ছে অনেকটা ইগো প্রবলেম এবং ক্ষমতার ভারসাম্য লড়াইয়ের প্রবলেম, এবং পাশাপাশি আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই ইউনূস সরকারের আন্ডারে, সেটাই প্রশ্ন তুলেছেন ইশরাক। যে এই যে এখন আবার জাতীয় নির্বাচনের একটা ফন্দি সামনে আসছে, যে স্থানীয় সাধারণ নির্বাচন যেগুলো আপনার এই কি বলা হয় যে মেয়র, তারপর হচ্ছে বিভিন্ন যে পদগুলোতে এনসিপি যে প্রস্তাব দিচ্ছে, সার্জিসরা যে প্রস্তাব দিচ্ছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত নিজস্ব লোকদেরকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন আয়োজন করে, সেই নির্বাচনকে ম্যানুপুলেট করে ক্ষমতাকে কুক্ষিগত করার নতুন নীল নকশা বা ষড়যন্ত্র হিসাবে দেখছে বিএনপি। আমার কাছে মনে হয় আর কি, বাংলা একটা কথা আছে, গাধা পানি তো খায় বাট ঘোলাইয়া খায়। এই সরকারের অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো আওয়ামী লীগের বিপরীতে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, এগুলো বিদ্যুৎ গতিতে দৌড়তে, আর যেটার মধ্যে সরকারের স্বার্থ আটকানো আছে, উপদেষ্টাদের স্বার্থ আটকানো আছে, সেখানে স্থবির হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি মাইনা তো নেনি, কিন্তু এই যে বিভিন্নভাবে নিজেদের মান সম্মান ইজ্জত পাবলিকলি বিসর্জন দিয়া এরপর যখন মেনে নিচ্ছেন, বিষয়টা কতটুকু আসলে পজিটিভ হচ্ছে? যতটুকু আমরা বুঝি, সাধারণ আইন কারণ এত বুঝি না, বাট এতটুকু বুঝি এই মেয়র পদটা ইশরাকের যৌক্তিক অধিকার, পাওনা অধিকার, এটা তাকে দিতে হবে। এটা নিয়ে যত আইন কপচাবেন, এটা নিয়ে যত নাটক করবেন, ইসি ঘেরাও করবেন, মানুষ সেগুলোতে আপনাদের বিপরীতে অবস্থা নিয়ে নিয়েছে। গতকালকে হাসনাতের নিজ এলাকা, সেইখানে আওয়াজ উঠছে হাসনাতের চামড়া তুলে নিব আমরা। কারা? বিএনপির নেতা কর্মীরা বলছে চামড়া তুলে ডুগডুগি বাজাবে। আসিফের ছবিতে জুতার মালা দেওয়া হচ্ছে, উপদেষ্টা মাহফুজকে বোতল মারা হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে এদের অবস্থান কত দ্রুত পড়ে যাচ্ছে। মেইন কারণ কি? টাকা, ক্ষমতা। বিভিন্ন জায়গায় নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যেটাই হচ্ছে, সেটাকে এরা মবের মাধ্যমে নিজেদের বিভিন্ন সেক্টর, জামাতেরও ব্যাকআপ নেওয়া। কেউ কেউ বলেন যে জামাত আর এনসিপি একই, এটা সি টিম বি টিম, যেখানে এনসিপি সেখানে দৌড় দিয়ে জামাত শিবির, তারা গিয়ে সমর্থন যোগায় বসে। প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়। তো দেখা যাক মেয়র ইশরাকের দাবি আজকে মানা হয় কিনা। আজকে এটা নিয়ে একটা কোর্টের শুনানি আছে, নাকি ঢাকা শহর অচল করে দেয় ইশরাকের সমর্থকরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি বিভিন্ন কারণে সেফ এক্সিট নেওয়ার একটি পরিকল্পনা করছেন। এটি আসলে আমার কথা নয়, এটি ভারতীয় কিছু গণমাধ্যম ইতিমধ্যে প্রচার করা শুরু করেছে, এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতেও কিন্তু বেশ কিছু ব্যক্তিবর্গ এই বিষয় নিয়ে প্রপাগান্ডা চালানো শুরু করেছেন। এখন এই বিষয়টি মূলত আসলে কি এবং এর পিছনে কি কারণ রয়েছে? দেখুন, এর বিষয়টি এতটাই গভীর, এই গভীরতায় যাওয়ার পূর্বে এর পূর্বের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর উপরে দৃষ্টিপাত করা জরুরি বলে আমি মনে করি। এখন প্রথম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বর্তমানে চান যে সেনাবাহিনীর মধ্যে একটি কুহক। এটি যেমন সত্যি, আবার আরেক শ্রেণীর মানুষ চাচ্ছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনি রয়েছেন, উনি প্রকৃতপক্ষে ক্ষমতা নিয়ে নেবেন বা ওনার ক্ষমতা নেওয়া জরুরি। এখন এই যে দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষ কিন্তু দুই ধরনের রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী। কেউ কেউ মনে করছেন যে তাদের লাভ হবে যদি সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেন। এখন তাদের লাভের কারণে যদি বাংলাদেশে একটি সেনা শাসন চলে আসে, তাহলে কিন্তু সেনাপ্রধান যিনি রয়েছেন উনি বিগত দিন যে বক্তব্য দিয়েছিলেন যে উনি সেই সেনা শাসনের যে ইতিহাস বাংলাদেশে রয়েছে দীর্ঘ বছরের, সেটি পুনরাবৃত্তি করতে চান না, তাহলে সেই ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি হয়ে যাবে, ওনার বক্তব্যের এখানে কোনো ভ্যালু থাকবে না। আবার উনি চাইলেও কিন্তু এই যে সেনা শাসন নিয়ে নেবেন এরকম বিষয়টা কিন্তু নয়। সেনা শাসনে যাওয়ার পূর্বে কিন্তু ক্যান্টনমেন্টের যে বিষয়গুলো রয়েছে, সেনাবাহিনীর অভ্যন্তরীণ যে বিষয়বস্তুগুলো রয়েছে, সেই বিষয়বস্তুগুলোকে প্রকৃতপক্ষে এক পক্ষে নিয়ে আসতে হবে। এখানে যদি এক পক্ষ না আসে, তাহলে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হয়ে যেতে পারে, এবং ক্যান্টনমেন্টের মধ্যে যদি বিদ্রোহ সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি, সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে কিন্তু সময় লাগবে না। আর সেনাবাহিনী বাংলাদেশে বর্তমানে যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, সেটি যদি কোনোভাবে বিঘ্নিত হয়, ধরুন সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের গ্যাঞ্জাম হয়ে গেল, গ্যাদারিং হয়ে গেল এই বিষয়টি নিয়ে, বা সেনাপ্রধানের সেনা ক্ষমতা নেওয়া নিয়ে, সেনা শাসন নিয়ে এক ধরনের গ্যাঞ্জাম হয়ে গেল, সেই গ্যাঞ্জাম হওয়ার পর আসলে বাংলাদেশের যে স্থিতিশীল অবস্থা, সেই স্থিতিশীল অবস্থা কিন্তু আরো নড়বড়ে হয়ে যাবে। কারণ সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়া মানেই কিন্তু বাংলাদেশে এক ধরনের গৃহযুদ্ধ তৈরি হয়ে যাওয়া। এখন অনেকেই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে
ভয় পাচ্ছেন। ভয়ের পেছনের অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে। এখন হঠাৎ করে যদি সেনা সদরে এরকম ২-৩টি গ্রুপের মধ্যে আমরা দেখেছি বিডিআর বিদ্রোহ, আমি এখানে বিদ্রোহ বলবো না, তবে তর্কের খাতিরে আমি বলতে হচ্ছে যে যদি এই ধরনের সেনা বিদ্রোহ সৃষ্টি হয় পক্ষে বিপক্ষে, অর্থাৎ কেউ চাচ্ছেন ওয়াকারুজ্জামান বা সেনা প্রধান যিনি রয়েছেন উনি ক্ষমতা নিয়ে নেন, আবার কেউ চাচ্ছেন না এই বিষয়টি, এগুলো নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে, বিদ্রোহ সৃষ্টি হলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি গৃহযুদ্ধ থেকে কম হবে না। সুতরাং এই বিষয়টিও কিন্তু আসলে খুব একটা সহজ নয়। যদি সহজ হতো তাহলে আমি মনে করছি যে কেউ কখনো ক্ষমতার যে লোভ রয়েছে সেই লোভ কিন্তু সামাল দিতে পারে না। সে যতই দেশপ্রেমিক হোক, যতই মহান হোক, যদি কখনো সুযোগ আসে দেশ পরিচালনা করার, দেশের প্রধান হওয়ার, সে সেই বিষয়টি লুফে নেয়। এটি বললাম শুধুমাত্র তর্কের খাতিরে। এখানে আমি বলছি না যে সেনাপ্রধান এরকম লোভী ব্যক্তি বা সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার জন্য উৎফুল হয়ে আছেন। এটি শুধুমাত্র আমাদের অতীত ইতিহাস থেকে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে আমি বললাম। যাই হোক, এখন যারা আসলে চাচ্ছেন যে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি হোক বা এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সৃষ্টি হোক, এখন যারা চাচ্ছেন এই দ্বন্দ্ব সৃষ্টি হোক তাদের আসলে প্রকৃতপক্ষে এখানে কি ফায়দা? দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করলেও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু সুপ্রিম ক্ষমতা নেই বা সুপ্রিম অথরিটি নেই। এটি আপনারা বিভিন্ন বিষয় অবজার্ভ করলে দেখতে পাবেন। আমি সব বিষয় এখানে খুলাসা করছি না, খুলাসা করতে গেলে অনেক সময় লাগবে। তো অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করলেও দেশের সবকিছু নিয়ন্ত্রণ করছেন কিন্তু অদৃশ্যভাবে একজন ব্যক্তি, এবং তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর প্রধান। এবং ওনার নিয়ন্ত্রণাধীন দেশ থাকার কারণে কিন্তু দেশে বর্তমানে অনেকটাই শান্ত অবস্থা বিরাজ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো ঠিকঠাক মতো তাদের কর্মসূচি করছে, এমনকি আওয়ামী লীগও নিষিদ্ধ হওয়ার পরেও তাদের কর্মসূচি পরিচালনা করে যেতে পারছে। সুতরাং এই যে স্থিতিশীল অবস্থা, এই স্থিতিশীল অবস্থা কিন্তু যদি একটি সেনাবাহিনীর তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক, সব ঘটনাই কি তাহলে সেনাপ্রধানকে নিয়ে ঘটতেছে? সেনাপ্রধান কি চায় যে বাংলাদেশটা সুষ্ঠু থাকুক? আপনার কি মনে হয়? দর্শক, আলোচনা শুনে যেটা বুঝতে পারলাম যে দেশকে যদি বাঁচাতে হয় ডক্টর ইউনূসের কাছ থেকে সেনাপ্রধানের ক্ষমতাটা নিতে হবে, নতুন করে রাষ্ট্রপতির সাথে হাত মিলিয়ে নতুন করে কাউকে ক্ষমতায় বসিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেশটাকে বাঁচাতে হবে। এই ভাষ্য হচ্ছে বিএনপির। দর্শক, আপনিও কি একই কথা বলেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে নির্বাচন দ্রুত লাগবে নাকি সংস্কার দ্রুত লাগবে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো দর্শক, যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর এতক্ষণ যারা লাইক দেননি একটা করে লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন যে আসলে নির্বাচন কত দ্রুত দিলে দেশটা ভালো থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।